তাদের অনেক সময় শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। সো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে, মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের এক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এক্সেস পাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের এক্সেস পাচ্ছে। তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের এক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নেই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। তো নাম্বার ওয়ান হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। সো নাম্বার টু হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো $500 থেকে $800, এইটার প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে 2000, 3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের 5000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। তো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার থ্রি হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয়, দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে। সো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, কর্মিনবিডি.কম এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি, আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর, অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল, ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেওনিয়ার অ্যাক্সেস দিতে, ফাইবার থেকে ডলার, হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেওনিয়ারে ট্রান্সফার করছে। দেন আমার পেওনিয়ার থেকে হ্যাকারের পেওনিয়ারে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজ এর জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজ এর মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম। জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও। তোমার একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না। যদি তুমি এই কাজটা করতে পারো, দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, ফেক চেক এট ইউএস ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এদের থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এটা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার
পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। তো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে, অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাইলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের, আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের মানে বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে, এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000 3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে, বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হলো, এরকম একবার দুইবার তিনবার হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে, এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 1,200 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000 7,000 10,000 টাকা ইনভেস্ট করো, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না, তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ, এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলছে হ্যাঁ আমিও ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেশারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা, এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। হ্যাঁ, তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে। সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। দেন আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলে যে তুমি আরো 1,50,000 টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াসলি আমি অনেকগুলো ইনভেস্টমেন্ট করছি। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমি সবসময় মনে রাখবো, অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো ওয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি। বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিব দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। মোটামুটি বোঝা গেছে। জি ভাইয়া, তো এখানকার বুঝতে পারছি। জিনিসগুলাই এখানে ব্লগ আকারে দেওয়া আছে, আমি 2টা ব্লগ এবং এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং এই স্ক্যামগুলো ছাড়াও তোমরা দেখবে কিছু স্ক্যামের প্রায় 50 ধরনের স্ক্যামের আমি নমুনা দিচ্ছি। অর্থাৎ কেউ যদি তোমাকে মেসেজ করে এরকম টাইপের কোনো মেসেজ, সারাদিন ফেসবুক চালাচ্ছেন, ইনকাম হচ্ছে না, ঘরে বসে ইনকাম, তারপরে যোগ্যতা এরকম 8 থেকে 10 হাজার টাকা, আগ্রহী হইলে ইনবক্স, তো এগুলো সব হচ্ছে স্ক্যামের বিভিন্ন ধরনের মেসেজ। আমি
আমাদের তোমরা সবাই জানো নিশ্চয়ই, বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার গ্রুপ হচ্ছে এফওবি। সবাই এখানে জয়েন হচ্ছে না? এই ফ্রিল্যান্সার অফ বাংলাদেশের আমি ওয়ান অফ দ্য অ্যাডমিন। এখানে প্রায় 800 কে মেম্বার আছে। তো এই গ্রুপ চালাইতে গিয়ে আমি ধরো বিভিন্ন ধরনের কমেন্ট গুলো পাইছি, যে কমেন্ট গুলোর মাধ্যমে আমরা দেখলাম যে আসলে এই টাইপের মেসেজ গুলো আসে। এর পাশাপাশি একটা ভাই আমাকে হেল্প করছিল, তো উনি সহ মিলে আমরা এরকম টাইপের কিছু মেসেজ নিয়ে আসছি, যেগুলো দেখলেই বুঝবা, তুমি কথাবার্তা শুনলেই বুঝবা এই ধরনের স্ক্যাম, একদম মুখস্থ করে ফেলবা এই টাইপের কথাগুলো। কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি যখন মার্কেটিং করবা এই ধরনের মেসেজ অহরহ আসবে তোমার কাছে। ঠিক আছে, তাহলে এই 1 নাম্বার ব্লগ। ভাইয়া, আপনি একটা ভিডিওতে দেখাইছিলেন না যে লিঙ্কডইন এনএসপি এনএফসি সাপোর্টেড পাসপোর্ট দিয়ে ভেরিফাই করানোর জন্য? হুম। ওইটা আমি করছিলাম, আমার লিঙ্কডইনটা ব্যান্ড হয়েছিল, পাসপোর্ট নাই। এরপরে আমি পাসপোর্ট করতে একটু টাইম হয়েছে, মেবি 3-4 মাস লাগছে, তো ওইটা ওইরকম হোল্ডে ছিল। এরপর আমি পাসপোর্ট করছি, করার পরে আমি ওইটা ভেরিফাই করছি। করার পরে আমার ফেস ভেরিফাই সবকিছুই নিছে, বাট এনএফসি নেয় নাই। এরপরে করার পরে আমি 7 থেকে 8 ঘন্টা পর আমার প্রোফাইলটা ব্যাক পাই। তো ওই প্রোফাইলটা আমার প্রিভিয়াস কিছু ক্লায়েন্ট ছিল, তো ওই প্রোফাইলটা আমি এখনো ইউজ করতেছি, কোনো সমস্যা হইতেছে না। বাট আমি ভেরিফাইটা করতে পারতেছি না এনএফসিটা তোমার আমার আইফোন এনএফসি দিয়ে। সাপোর্টেড আর একটা আইফোন, ফ্রেন্ডের কাছ থেকে একটা আইফোন টাইফোন নাও, ঠিক আছে? হ্যাঁ, আমার নিজেরই আছে, কিন্তু ওইটা দিয়ে আমি যখন ভেরিফাই করি, তো আমার এনএফসিটা নেয় না। আমি ক্যামেরাটা আপনি যেরকম দেখাইছেন ওইরকম ধরছি, লাইক আরো কয়েকভাবে ধরছি, কিন্তু হইতেছে না। এরপর আমি সাপোর্টে কথা বলছিলাম। তো এনএফসি ফোন, এনএফসি ফোনের প্রবলেম ছাড়া iPhone 12 থেকে কোনো এনেছি ভাইয়া। প্রবলেম হয় না, বুঝছো ভাই? অনেক সময় আইফোন দিয়ে হয়, তুমি একটু আইফোন দিয়ে ট্রাই করে দেখো। অথবা তোমার সামহাও আইফোন আছে তারপরে হচ্ছে না, এরকমও যদি হয়, তো সেক্ষেত্রে অন্য আমরা কারো, যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি, অন্য কারো আইফোন দিয়ে একটু ট্রাই করো, হ্যাঁ? আমি করছিলাম, দুইটা আইফোন দিয়ে করছিলাম, একটা দিয়ে হয় না, এখন সমস্যা নেই, স্যামসাং ভেরিফাইটা দিয়েও করতে হবে করছিলাম। এরকম কিছু না ভাইয়া, বুঝছো? আপনি ভিভো মোবাইল দিয়ে করেন, Y52। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ব্র্যান্ডিং। হ্যাঁ, নিজের আপনার ভেরিফাই লিঙ্কডইন প্রোফাইল যদি কখনো আপনার সাসপেন্ড হয়ে যায়, পুনরায় কি সেই ইনফরমেশন দিয়ে আবার অ্যাকাউন্ট করা যায় নিজের নামে? করা যায়, ওটা সমস্যা হবে না। মানে সেই মানে একই পাসপোর্ট দিয়ে কি ভেরিফাই করার কোনো অপশন আছে? না, একই পাসপোর্টে ভেরিফাই হবে। ভাই আমার সবগুলোতে নোট পাঠাতে প্রিমিয়াম চাচ্ছে কানেক্ট পাঠানোর সময়। আচ্ছা, আমি কোশ্চেনগুলো পরে নিতেছি, টপিকটা শেষ করে আজকে, হ্যাঁ? ফেক ক্লায়েন্টের কাহিনী শেষ আমাদের, ঠিক আছে? তো ফেক ক্লায়েন্ট থেকে সাবধান থাকবা। ওকে, এখন আমরা একটা শিট দেখবো উইচ ইজ কল্ড হ্যাকমি। এখানে আমি আসলে আমাদের সিকিউরিটি রিলেটেড অনেকগুলো জিনিস নিয়ে গল্প করবো। সিকিউরিটি কেন ইম্পর্টেন্ট? আমরা মার্কেট প্লেসে কাজ করি বা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার বিভিন্ন ধরনের বাধা আসবে, বিভিন্ন ধরনের ফেক মানুষ আমাকে মেসেজ করবে। তো ধরো আমি নিজেই আসলে ধরো এই যে কত 2014 থেকে কাজ করতেছি, 10 বছর হয়ে গেছে, 10 বছর পরও আমার অনেক মেইল বা মেসেজ দেখে কনফিউশন লাগে, কনফিউজিং লাগে যে এটা হইতেও পারে, নাও হইতে পারে। এরকম যাতে তোমাদের না হয়, তোমরা যাতে নিজেদের ওয়েব মানে ল্যাপটপ, মোবাইল এবং ব্রাউজারকে সিকিউর রাখতে পারো, সেটার জন্য আমাদের এই ক্লাস। তো আচ্ছা, এই ক্লাসটার নাম হচ্ছে হ্যাকমি। আমাদের কম্পিউটার, উইন্ডোজ, কুকি, ফায়ারওয়েল, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো এবং সিকিউর থাকবো, ঠিক আছে? যখনই কোনো ক্লায়েন্ট কোনো ধরনের ফাইল দিবে, জিপ করা অথবা জেনারেল ফাইল ডাউনলোড করে ফেলছো, কোনো কিছু ইনস্টল করার আগে আমি দুইটা ওয়েবসাইট দিচ্ছি, একটা হচ্ছে, তিনটা ওয়েবসাইট, হ্যাঁ? ভাইরাস জ্যোতি এই ওয়েবসাইট, অথবা ভাইরাস টোটাল এই ওয়েবসাইট। এগুলো দিয়ে আগে চেক করে নিবা। ফাইলটা ডাউনলোড করছো, ভালো কথা, সমস্যা নেই। ফাইলটা যদি অনলাইনে কোনো ফাইল হয়, অর্থাৎ গুগল ড্রাইভ, গুগল শিট এরকম বা পিডিএফ, তাহলে এই অনলাইনে ট্রান্সপারেন্সি গুগলের রিপোর্ট থেকে চেক করে নিবা।
যেমন ক্লায়েন্ট তোমাকে এরকম একটা শিট দিল, তো এই শিটটাই কপি করে বা ডক কপি করে তুমি বা কোনো জিপ যদি অনলাইন বেসড হয় সার্চ করো। সার্চ করলে ও বলে দিবে যে যদি ওয়েব বেসড হয় তাহলে সেফ অথবা আনসেফ বলে দিবে। আর যদি কোনো জিপ ফাইল দেয় সেটা ডাউনলোড করার সমস্যা নেই, কিন্তু কোনো সফটওয়্যার বা কিছু যদি ইনস্টল করতে বলে তার আগে, ধরো এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা জিপ দিছে, বলছে একটু ডাউনলোড করো ইনস্টল করো, তো তুমি যাই হোক ওয়ার্ডপ্রেসে যারা কাজ করো থিম প্লাগইন শপিফাই বিভিন্ন থিম থাকতে পারে, তো ক্লায়েন্ট এরকম ফাইল দিতেই পারে, যাই ফাইল দেখ এই ভাইরাস টোটালে স্ক্যান করবা প্লাস জ্যোতি ভাইরাসে স্ক্যান করবা। এগুলো হচ্ছে অনলাইন স্ক্যানার, অর্থাৎ আমি কিন্তু কোনো অ্যাকশন নেইনি, অর্থাৎ জাস্ট জিপটাকে আপলোড করে দিছি, জিপটাকে ভাঙিও নাই ইনস্টলও করিনি কিছুই করিনি, করার আগে আমি আগে চেক করে দেখলাম। দেখো ও বলতেছে যে 65টা ফাইল আছে জিপের ভিতরে এবং কোনো ধরনের ভাইরাস পাইনি, জিরো ভাইরাস, এবং সব বলতেছে আনডিটেক্টেড, তার মানে সব ঠিক আছে। জ্যোতি নামে আরেকটা ভাইরাস স্ক্যানার, সে বলতেছে দেখো এখানে কতগুলো ভাইরাস স্ক্যানার অ্যাভাস আছে, এরকম অনেকগুলো, প্রায় 14টা ভাইরাস স্ক্যানার স্ক্যান করে বলতেছে অ্যাভাস বলতেছে ফাউন্ড নাথিং, এটা বলতেছে ফাউন্ড নাথিং ফাউন্ড নাথিং, ঠিক আছে। তো এই ভাইরাস স্ক্যানার গুলো 16টা ভাইরাস স্ক্যানার চেক করে বলছে যে ফাউন্ড নাথিং, তাইলে আমরা বুঝতে পারি যে এই ফাইলটা সেফ। সবাই ক্লিয়ার না? কোনো কিছু ডাউনলোড করছো ভালো কথা, ইনস্টল করার আগে একটু চেক করে নিবা যে কোনো ধরনের ভাইরাস আছে কিনা। ভাইরাস সাধারণত 4 প্রকার হয়ে থাকে: ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার এবং ওয়েব শেল। তো এই যে জ্যোতি টতি যে ভাইরাসগুলো আছে এগুলাতে তোমাকে দেখাবে যদি ভাইরাস থাকে যে এই ভাইরাসটার নাম ট্রোজান, এই ভাইরাসটার নাম ব্যাকডোর, এই ভাইরাসটার নাম ম্যালওয়্যার। তো এই 4টা ধরনের ভাইরাসের নাম যদি বলে তাহলে সাবধান হয়ে যাবা, তাহলে ওই ফাইলটা আর ওপেন করবা না, ডিলিট করে দিবা, ঠিক আছে। তো ভাইরাসের নামগুলো একটু মনে রেখো, ঠিক আছে, ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার এবং ওয়েব শেল। আচ্ছা, সো আমরা সবাই উইন্ডোজ হ্যাঁ, ইউজ যদি করি। ভাইরাস গুলো পাই তখন ক্লায়েন্টকে কি বলবো? ক্লায়েন্টের কি করবা, ক্লায়েন্ট ঝামেলা ব্লক করে দিবা ওরে, আচ্ছা, ঠিক বা আছে ওরে ভাই। বলবা যে যে ফাইলটা দিছো এটা হবে না, এটা আমি কাজ করতে পারবো না, তো বুঝবা যে ক্লায়েন্ট আসলে তোমাকে ভাইরাস ইনজেক্ট করার জন্য আসছে, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমরা উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা উইন্ডোজ, মোটামুটি আমরা সবাই উইন্ডোজ ইউজার, সো উইন্ডোজের জন্য আমাদের উইন্ডোজ ডিফেন্ডার ইজ মাস্ট। উইন্ডোজ ডিফেন্ডারকে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে কিভাবে আমরা একটু দেখাচ্ছি। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো যারা উইন্ডোজ 10 বা 11 ইউজ করতেছো। কুইক, গুড। এবার নিচের দিকে দেখো উইন্ডোজের সার্চে ক্লিক করো, সার্চে ক্লিক করে ডিফেন্ডার লেখো বা উইন্ডোজ ডিফেন্ডার লেখো। তো আমরা এই ডিফেন্ডারটাকে অন করে দিব, অর্থাৎ রিয়েল টাইম ওকে অ্যাক্টিভ করে দিব। আমরা অনেক সময় অ্যান্টিভাইরাস ইউজ করি, অনেক সময় প্রিমিয়াম অ্যান্টিভাইরাস। তো ডিফেন্ডার লেখা তো DEFENDER। হ্যাঁ, ওই যে উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাও, হ্যাঁ ক্লিক করো। তো খেয়াল করো উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে সবচেয়ে বড় ফায়ারওয়েল তোমার, ঠিক আছে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করি, অ্যান্টিভাইরাস থেকেও সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। বাই ডিফল্ট উইন্ডোজে থাকে এটা, জাস্ট এটাকে আমাদের অ্যাক্টিভেট করে নিতে হবে। তো দেখো হাতের বাম দিকে ভাইরাস এন্ড প্রোটেকশন নামে একটা অপশন আছে, ক্লিক করো। ওই যে বাম দিকে বাম দিকে বাম দিকে বাম দিকে। আচ্ছা, আমাকে রিমোট অ্যাক্সেস দাও, অ্যাকসেপ্ট করো। হুম। আচ্ছা, এই দেখো হাতের বাম দিকে হোমের নিচে আমাদের ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। তো ভাইরাস এবং থ্রেট প্রোটেকশনে ক্লিক করার পর আমাদের এই যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশনে আমরা আমাদের কম্পিউটারে যা আছে সবগুলোকে একটু কুইক স্ক্যান করে নিব কোনো ফাইলে ভাইরাস আছে কিনা। এটা করতে থাক। এবার দেখো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে ম্যানেজ সেটিংসে গেলাম, এগুলো সব অন থাকবে রিয়েল টাইম, এগুলো সব অন করে দিবা, শেষ আর কিচ্ছু না, এগুলো সব অন করে দিবা। আর পাশাপাশি আমাদের যে স্ক্যানটা চলতেছে সেই স্ক্যানে কোনো ভাইরাস পাই কিনা দেখবা। ক্লিয়ার সবাই? সবাই জি বুঝছো? ভাইয়া। জি। ভাইয়া এটা কি হ্যাঁ, বলো বলো। ভাইয়া এটা কি উইন্ডোজ 10 হবে? সব ওই সব যে কোনো উইন্ডোজে আছে এটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফাইলের নাম হচ্ছে সিসি ক্লিনার।
স্পিড বলতে কি বোঝে? আমার কম্পিউটার দৌড়াবে। তো আমরা সবাই এই সিসি ক্লিনারটা নামাই নিব। তো আমাদের যে উইন্ডোজ আছে, আমরা যে কোনো একটা জায়গা থেকে ফ্রি সিসি ক্লিনার ডাউনলোড করতে পারি। CCCL। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। তো এই উইন্ডোজ ডিফাইন্ডার দেওয়ার পরে, থ্রেডে দেওয়ার পরে, স্ক্যান করার পরে অনেক ফাইল, মনে করেন যে আমরা ক্র্যাক ফাইল ইউজ করি, যেমন আইডিএম এরটা, অনেক সময় এটা করে ফেলে। হ্যাঁ, ওরা ধরে ফেলে, ওরা আপাতত পজ করে রাখো আর কি, ঠিক আছে? আচ্ছা মানে আচ্ছা তুমি যেগুলো শিওর যে এই ফাইলটা কোনো ভাইরাস নাই, তো ওগুলো পজ আচ্ছা করে রাখো, সমস্যা নেই। তো আচ্ছা, আমরা ঠিক এই আছে। সিসি ক্লিনারটা ডাউনলোড করে ফেলবো। সিসি ক্লিনার ডাউনলোড করার পর ভাই তুমি আবার একটু পরে স্ক্রিন শেয়ার করবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সিসি ক্লিনার ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর এই যে আমি লিঙ্ক দিয়ে দিছি, এই ডকটা আমি দিয়ে দিচ্ছি। ডাউনলোড এবং ইনস্টল করে কাস্টম ক্লিন নামে একটা অপশন পাবা। সেখানে সবগুলা অপশন টিক দিবা। দুইটা অপশনে টিক দিবা না, একটা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার এবং ক্রোমের পাসওয়ার্ড প্লাস সেশন। আসো আমরা একটু ছবি দেখি, ভালো করে দেখো, ছবিটার দিকে তাকাও। অর্থাৎ সিসি ক্লিনার যখন অন হবে সব টিক দেওয়া আছে, দেখো সব টিক দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তো গুগল ক্রোমের সেশন আর পাসওয়ার্ড এই অপশনটা টিক দিবা না সিসি ক্লিনারে, কারণ তোমার ওই স্লো হয়ে যাবে, হ্যাঁ। আবার বারবার পাসওয়ার্ড সেভ করা লাগবে, বারবার সেশনে যাওয়া লাগবে, ঠিক আছে? সেশন এবং পাসওয়ার্ডটা অফ করে রাখবা, ব্যাস। আর ভালো করে দেখো, সিস্টেমে প্রথম 7টা টিক দিবা আর বাকি সব অফ থাকবে, শেষ। সবাই ক্লিয়ার? সিসি ক্লিনার ডাউনলোড যখন করবা, সিসি ক্লিনার অ্যাপটা যখন ওপেন করবা, তখন তোমার কাছে জানতে চাবে তুমি কোনগুলো কোনগুলো চাও, সব টিক দিবা। খালি টিক দিবা না, গুগল ক্রোমের সেশন এবং সেভ পাসওয়ার্ডে। আর ভাই এটা কি আমার ক্যাশ কুকি সব ক্লিন করে দিবে সব একদম? ক্লিন করে দিবে, রাইট। তোমার আলাদাভাবে ক্যাশ কুকি ক্লিন করার দরকার নেই, এই করে দিবে সব। দেখবা পিসি দৌড়াবে। খুব ভালো একটা সফটওয়্যার এটা। এই নিচের দিকে যা যা আছে এগুলো সবগুলো খালি রাখবা, ঠিক আছে? শেষ। পারবা না সবাই? কোনো প্রবলেম হলে আমাদের ওই যে জুম সাপোর্টে যাবা। তো জাস্ট সিসি ক্লিনারটা অন করে এই অপশনগুলো টিক দিয়ে ক্লিন নাও বাটনে ক্লিক করবা, শেষ। দেখবা কম্পিউটার স্পিড অনেক ভালো হয়ে যাবে, ওকে? আচ্ছা, এখন আমি কিছু কোড দিব তোমাদেরকে। তো যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। এই কোডগুলা এমন কিছু কোড যেগুলো তুমি জেনারেলি পাবা না। এই কোডগুলা আমরা কমান্ড প্রম্পটে রান করব। কমান্ড প্রম্পটে রান করে আমরা দেখব এই কোডগুলো বসানোর পর দেখবা কম্পিউটারের স্পিড এত ভালো হয়েছে তুমি চিন্তাও করতে পারবা না। তো বেসিক্যালি আমাদের আইপি কনফিগারেশন, অনেক সময় আইপি যে আইপি গুলো থাকে সেগুলো আমাদের ব্যাকএন্ডে থেকে যায়, সেই আইপি গুলোকে রিলিজ করে ফেলা, রিনিউ করা, বা তার মানে কি এখানে আমি মোটামুটি এমন কিছু জিনিস দিচ্ছি যেগুলো আসলে তোমার কম্পিউটার স্পিড অনেক ভালো করে ফেলবে। অর্থাৎ এখানে মোটামুটি 10-12 লাইনের মতো কোড আছে। তুমি প্রত্যেক একদিন পর পর এই কোডগুলা কমান্ড প্রম্পটে বসাবা। কেমনে ব্যবহার করবা কমান্ড প্রম্পট আমি দেখাচ্ছি। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। স্ক্রিনটা শেয়ার করার পর আমার জুমে দেওয়া যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ওপেন করে ফেলো। মন দিয়ে খেয়াল করো সবাই। দেখবা ওর কম্পিউটারের স্পিড ভালো ছিল না, এখন দেখবা কেমন দৌড়ায়। আচ্ছা, থ্যাংক ইউ স্ক্রিন শেয়ার করার জন্য। এইবার আমাকে রিমোট অ্যাক্সেস দাও। আমি যে ডকটা দিছি ভাইয়া জুমের চ্যাটে, সে ডকটা একটু ব্রাউজারে ওপেন করো। কমন ফ্রম কই? কমান্ড প্রম্পট দেখাই দিছি, তুমি আগে ডকটা ওপেন করো ভাইয়া। ক্লাসরুমে না, জুমের চ্যাটে দিছি ভাইয়া, দেখো জুমের চ্যাটে আছে। কমন ফ্রম খুঁজে পাচ্ছি না। তুমি জুমের যে স্ক্রিন শেয়ার করছো ভাইয়া, জুমের চ্যাটে যাও। ডকটা ওপেন করছো জুমের চ্যাট থেকে? ভাই আপনি একটু রিমোট অ্যাক্সেস নেন। এনারা কি বলবো, লাভ দিয়ে আগে স্ক্রিন শেয়ার করে ফেলে। আচ্ছা, ও, তো মন দিয়ে খেয়াল করো। আমরা এটা না ভাই, আমি তো জুমের চ্যাটে আরেকটা লিঙ্ক দিছি, দেখো জুমের চ্যাটে যাও। আরেকজন শেয়ার করবা এটা ভাই, জুমের চ্যাটে? আরেকজন শেয়ার করো, যে জুমের চ্যাটের লিঙ্কটাকে ব্রাউজারে ওপেন করে স্ক্রিনটা শেয়ার করো, বাকি কাজ আমি করে দেখাচ্ছি। জুমের খুঁজে চ্যাটে পাচ্ছি। আমি একটা লিঙ্ক দিছি, দেখো ভাইয়া। আরেকজন শেয়ার করো। তোমরা এতদিন কাজ করতেছো অনলাইনে, এই এতদিন যদি না বুঝো। হ্যাঁ, ভেরি গুড। সবাই একটু খেয়াল করো আমরা কি করতেছি, হ্যাঁ। এবার আমাকে একটু রিমোট অ্যাক্সেস দিয়ে দাও, রিকোয়েস্ট করছি, দেখো। ভেরি গুড।
তো এই ডকটা খুবই ইম্পর্টেন্ট ডক, হ্যাঁ, এটা যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য আমি আসলে অনেক দিন গবেষণা করে তোমাদের জন্য এই ডকটা বানাইছি। এবং এই কমান্ডগুলা তোমরা বিভিন্ন ধরনের মিডিয়াম বা ব্লগের মধ্যে পাবা, কিন্তু একসাথে পাবা না, আমি তোমাদেরকে সব একসাথে করে দিছি। তো দেখো কিভাবে কমান্ড প্রম্পট ইউজ করবো, অনেকেই হয়তো জানো না, কোনো সমস্যা নেই। খেয়াল করো, সার্চে গিয়ে সিএমডি লিখবা, সিএমডি লিখে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবা। তাহলে দেখি, দেখো সার্চে ক্লিক করলাম, সার্চে গিয়ে আমি সিএমডি লিখলাম কমান্ড, তাহলে দেখো যে কমান্ড প্রম্পট চলে আসছে। এবার রাইট বাটন ক্লিক করে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম। এবার দেখবে একটা ছোট্ট উইন্ডোজ আমার সামনে আসছে। কই আসে না কেন ভাইয়া? তুমি স্ক্রিন শেয়ার করার সময় ফুল স্ক্রিন শেয়ার করছিলা? এই যে চলে আসছে, ভেরি গুড। এখন আমাদের কাজ হচ্ছে কি জানো, আমরা এখানে দেখো অনেকগুলো লাইন আছে আমার ডকের ভিতরে। তো আমরা এই ডকের প্রত্যেকটা লাইনকে ডাবল ক্লিক, 3টে ক্লিক করে কপি করব, ঠিক আছে ভাই? এটি একটু মিনিমাইজ করে দাও তো, আমি মিনিমাইজ করতে পারতেছি না কেন জানি। এই যে হয়েছে মিনিমাইজ। এবার দেখো যে প্রথম যে লাইনটা, এটাকে ডাবল ক্লিক করো, 3টে ক্লিক করো, অথবা টান দিয়ে এমনি কপি করো, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার কমান্ড প্রম্পটে গিয়ে শুধু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো, করলাম। আমার একটু রিমোট অ্যাক্সেসে ঝামেলা হচ্ছে, তুমি একটু কপি করতে পারবা? কপি করে একটু এখানে পেস্ট করো, এই যে চলে আসছে। এই তো, ভেরি গুড, অপারেশন সাকসেসফুলি রান হয়েছে প্রথমটা। মিনিমাইজ করে দিচ্ছি। ভাইয়া সরি, ওই যে মিটে মানে মানে জুমে জয়েন করতে পারতেছে না কেউ কেউ, মেসেজ দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। এক ওই মিনিট, কমান্ড প্রম্পট আসছে। এক মিনিট, এক মিনিট। ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালাউড হুম হুম পার্টিসিপেন্ট হুম, মেসেজ। ওকে, ওকে। কমান্ড এখানে লিখতে হবে। দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, যারা জুমে জয়েন করতে পারতেছে না, দেখো আমি জুমে চ্যাটের লিঙ্ক দিছি, মিটের, এই মিটের লিঙ্কে আসতে বলো, হ্যাঁ? আচ্ছা, ভেরি গুড। তো আমরা দেখো এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আবার, হ্যাঁ, বা বাইরে ক্লিক করলেই হবে। বাইরে ক্লিক করে আমরা, ভাই একটু মিনিমাইজ করো, তো হচ্ছে না। পরের লাইনটা কপি করো, ভেরি গুড, কপি করো, হ্যাঁ, ভেরি গুড। এবার কমান্ডে গিয়ে কন্ট্রোল ভি দাও, পেস্ট, ভেরি গুড, এন্টার দাও। দেখছো, একদম সহজ। নেক্সট, পরের লাইন, পরের লাইন কপি করো। এটা নিচ পর্যন্ত আছে, হ্যাঁ, নিচ পর্যন্ত, নিচ পর্যন্ত। 3টা ক্লিক করো, তাইলে হবে, 3টা ক্লিক করো। এই তো, হ্যাঁ, নিচের লাইন পর্যন্ত আসবে, রাইট, কপি, পেস্ট, ভেরি গুড, হয়ে গেছে। তারপর নেক্সট, ভেরি গুড। চিন্তা করতে ভাই পারবা আমি না একটু কম্পিউটার লেটে জয়েন করছিলাম, মানে এই কোডগুলো বসানোর কাজটা কি আসলে? সব দেখতে পারবা, ক্লাসের ভিডিও দেখলে এটা জয়েন করলে, হ্যাঁ। আচ্ছা ভাই। নেক্সট, ভেরি গুড। দেখছো কত কিছু ক্লিয়ার করে দিতেছে, তোমার চিন্তা করতে পারবা না। অর্থাৎ এই কোডগুলা তোমরা যদি প্রত্যেক একদিন পর পর ব্যবহার করবা, কম্পিউটার দেখবা দৌড়াইতেছে। ভেরি গুড, সাকসেসফুলি ফ্লাশ করা হয়েছে ডিএনএস। তারপর নেক্সট। ভাইয়া একদিন পর পর কি এটা রেগুলারই করে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, রেগুলার করলে তুমি দেখবা কম্পিউটার স্পিড অনেক ভালো হয়ে যাচ্ছে, অন্তত পক্ষে 24 ঘন্টার জন্য কম্পিউটার স্পিড অনেক ভালো থাকবে। স্পিড বাড়ানোর কোনো ফ্রি সফটওয়্যার নেই ভাই? আমরা তো সিসি ক্লিনার ইউজ করতেছি, এর পাশাপাশি এগুলো হচ্ছে আমাদের ব্যাকএন্ডের ব্রাউজারে এবং আমার কম্পিউটারে থাকা বিভিন্ন সফটওয়্যারের ব্যাকলগ গুলো ক্লিয়ার করবে। আচ্ছা, তাই সবাই পারবা আশা করি, আর লাগবে না। দেখছো কিভাবে চেঞ্জ করতেছে? এবার তুমি কম্পিউটার ইউজ করে দেখবে অনেক মজা পাবা, দৌড়াইতেছে কম্পিউটার। আচ্ছা, আর সবসময় মনে রাখবা, আমাদের যে কোনো সময় কম্পিউটার যখন হ্যাং হবে বা এরকম স্পিড খারাপ হয়ে যাবে, রিস্টার্ট ইজ এ গুড সলিউশন। বাট রিস্টার্টে যেটা হয়, রিস্টার্টে ও তোমাকে হয়তো অনেকগুলো সফটওয়্যার কিল করে, কিন্তু ব্যাক এন্ডে অনেক কিছু থেকে যায়। তারপর এই কোডগুলা সবকিছুকে কিল করবে। মোটামুটি 24 ঘন্টা তুমি অনেক দ্রুত নেট মানে কম্পিউটার চালাতে পারবা। থ্যাংক ভাই ইউ। এটা কম্পিউটারে কি ওই একদিন লোকেশনে করলেই তো থাকা হবে না? লাগবে? হ্যাঁ, ভাই বলতেছি কম্পিউটারের কি ওই সি ড্রাইভে ওই লোকেশনে থাকা লাগবে?
না না উইন্ডোজ আমি যেভাবে দেখলাম কমান্ড প্রম্পট দিয়ে ঢুকে কাজ করে ফেলবা, ঠিক আছে? তোমাদের এখানে ম্যাক ভাই ম্যাক একদিন করলেই তো হয়ে যাবে। হ্যাঁ 24 ঘন্টার মধ্যে একবার করলেই হবে। আচ্ছা ভাই ঠিক আছে, জাস্ট কোডগুলো জাস্ট বসাবা আর কিছু না। থ্যাংক ইউ ভাই ফর শেয়ারিং দ্য স্ক্রিন। 24 ঘন্টা একবার বলতে ভাই প্রতিদিনই করা লাগবে একবার করে? প্রত্যেকদিন কম্পিউটারে ঢুকে একবার করে করবা। ভাইয়া সাপোজ কোনোদিন করতে পারি নাই তাহলে কি কোনো না প্রবলেম হবে? প্রবলেম নাই, জাস্ট স্পিডটা খারাপ থাকবে এই আর কি। আচ্ছা এবার ম্যাক ইউজার কেউ আছো? জি ভাই আছি। আচ্ছা ভেরি গুড। ম্যাক ইউজারদের জন্য আমরা টার্মিনাল ব্যবহার করি। কি ব্যবহার করি? টার্মিনাল। দেখো আমি বলছি কমান্ড স্পেস দিবা, এই যে আমি এখন ম্যাকে আছি, কমান্ড স্পেস, এরপর টার্মিনাল লেখো। এই যে টার্মিনাল, এই টার্মিনালে গিয়ে তুমি প্রথমে সুডো পার্চ লিখো, কন্ট্রোল ভি, এন্টার দাও। তোমার মানে ম্যাকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দাও, দিলাম, ব্যাস ঢুকে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে। এবার একটা একটা লাইন জাস্ট আমি 3টা ক্লিক করে কপি করতেছি, কন্ট্রোল ভি, এন্টার। ভাই সুডোটা কি সুপার ইউজার হিসেবে রান হ্যাঁ করে? সুপার ইউজার হিসেবে কাজ করে, রাইট, অ্যাডমিন। দেখছো, জাস্ট এই কোডগুলো জাস্ট বসা যাও যারা ম্যাক ইউজার আছে তাদের জন্য, ব্যাস শেষ। ঠিক আছে, এভাবে কমপ্লিট করে ফেলবা, দেখবা কম্পিউটার দৌড়ে গেছে। আচ্ছা এবার আমাদের ক্রোম যে ব্রাউজার আছে এটাকে কিভাবে স্পিড অপটিমাইজ করবো বা এটার স্পিড আপ কিভাবে করবো? ক্রোমের সেটিংসে গিয়ে ক্লিন আপ নামে একটা অপশন আছে, অর্থাৎ তুমি এই লিঙ্কটা তুমি ব্রাউজারে পেস্ট করো। পেস্ট করলাম। এখন দেখো তোমার হাতে কিছু অপশন আছে, এগুলোর মধ্যে দেখো এমন কোনো সফটওয়্যার আছে কিনা যেগুলা আনইউজুয়াল। সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, ওকে ডান, এখানে আর কিছু করার নেই আমার। এরপর কোনো হার্মফুল সফটওয়্যার আছে কিনা এটা চেক করবা কেমনে? জেনারেলি আমাদের কোনো ধরনের হার্মফুল সফটওয়্যার বা কোনো ব্রাউজারে কোনো কিছু আছে কিনা, এগুলো আননেসেসারি এক্সটেনশন আছে কিনা এটা বোঝার জন্য ক্রোম:// এক্সটেনশন, তো ব্রাউজারে এইটা বসাও। এবার তোমার সামনে কিছু এক্সটেনশন আসবে, তো এখন তুমি দেখো এমন কোনো এক্সটেনশন আছে কিনা যেটা তুমি চিনো না বা তুমি ইনস্টল করো নাই। এরকম হইতে পারে না অনেক সময় তুমি ইনস্টল করে অ্যাড ব্লকার, এটা তো আমি জীবনে ইনস্টল করি না, কোত্থেকে আসলো, হইতেই পারে। যদি এরকম কোনো, মানে তুমি তো জানো কোনটা তুমি ইনস্টল করছো এক্সটেনশন, এমন কোনো এক্সটেনশন যদি দেখো যেটা তুমি ইনস্টল করো নাই সেটাকে রিমুভ করে দাও। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সাধারণত আমাদের এই ডেভেলপার মোড অন থাকলে কেউ যদি আমার কম্পিউটারে রিমোট অ্যাক্সেস নিয়ে নিতে পারে হ্যাক করে, সে কিন্তু তার ইচ্ছা মতো এক্সটেনশন আপলোড করতে পারবে। এটা যাতে না করতে পারে প্রত্যেক 1 সপ্তাহ পর পর এই জিনিসটা চেক করবা। ভাই অ্যাড ব্লক এক্সটেনশনটা কি এটা ফ্রি? হ্যাঁ এটা ফ্রি, এটা আমি ওই যে অ্যাড ব্লক করার জন্য ইউজ করতেছি। ওকে আচ্ছা, ক্যাশ ক্লিয়ার এটা তো সবাই জানো। কন্ট্রোল/শিফট/ডিলিট দিয়ে বেসিক এবং অ্যাডভান্স নামে 2 ধরনের ক্যাশ থাকে আমাদের। যখন দেখবা ক্রোম ব্রাউজার আর নড়তেছে না, ক্রোম ব্রাউজারে কাজ করতে গিয়ে তুমি স্পিড পাইতেছো না, তখন কি করবা? কন্ট্রোল/শিফট/ডিলিট দিবা। একটা বেসিক অপশন, একটা অ্যাডভান্স অপশন, তাই না? তো আমি বলে দিচ্ছি, দেখো বেসিক অপশনের মধ্যে কুকিটা বাদ দিবা, আর অ্যাডভান্স অপশনে লাস্টের 4টা বাদ দিবা। তাহলে কন্ট্রোল/শিফট/ডিলিট দিলাম, বেসিক অপশনে কুকিটা বাদ দিয়ে ডিলিট ডাটা ক্লিক করবা, শেষ। দেখবা ব্রাউজার দৌড়াচ্ছে তোমার। ভাইয়া এটা দিলে তো অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেগুলো লগ আউট হয়ে আবার যায়। একটু লগ ইন করবা কষ্ট করে, ঠিক আছে? ও এটা আচ্ছা। প্রত্যেক 1 সপ্তাহ পর পর করবা। কন্ট্রোল/শিফট/ডিলিট আবার দিবা অ্যাডভান্সে। দেখো আমিও যা করছি, দেখো প্রথম 4টা বাদে বাকিগুলো অফ করে রাখতেছি, ঠিক আছে? প্রথম 4টা টিক, বাকিগুলো অফ। এই যে দেখো প্রথম 4টা টিক, বাকিগুলো অফ। পাসওয়ার্ড থেকে বাকিগুলো অফ, এই যে পাসওয়ার্ড থেকে শুরু করে বাকিগুলো অফ। ডিলিট ডাটা পারবা না সবাই? যতগুলো সিঙ্ক আছে সবগুলোতে করতে হবে। আমি এখন একটা সিঙ্কে আছি, এবার আরেকটা সিঙ্কে যাই, গেলাম আরেকটা সিঙ্কে, কন্ট্রোল/শিফট/ডিলিট, বেসিকে গিয়ে কুকিটা বাদ দিয়ে বাকি সব ফালাই দিব। সরি,
আবার করি, হ্যাঁ। বেসিকে গেলাম, বেসিকে আমাদের এই যে কুকি এন্ড সাইড ডাটা বাদ দিয়ে সব ফালাই দিলাম। আবার কন্ট্রোল শিফট ডিলিট। অ্যাডভান্সে গিয়ে প্রথম 4টা টিক থাকবে পাসওয়ার্ড পর্যন্ত, বাকিগুলো অফ থাকবে। ক্লিয়ার ডাটা, ঠিক আছে। এবার প্রতিটা ব্রাউজারে গিয়ে গিয়ে ক্লিয়ার করবা। পারবা না? সাইন আউট করে দিছে। পারবা না কি পারবা না বলো? জি পারবো ভাই। ভাইয়া পারবো। ভেরি গুড। আচ্ছা, এইবার টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে গিয়ে টাস্ক ম্যানেজারে যাওয়ার নিয়ম হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলিট। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। টাস্ক ম্যানেজারে আমাদের প্রথম কাজ, আমাদের যে সমস্ত সফটওয়্যারগুলো আমি ব্যবহার করতেছি না, যেখানে শেয়ার করো স্ক্রিন। ওই আচ্ছা, ভেরি গুড। একটু রিমোট অ্যাক্সেস দিবা। রিকোয়েস্ট করছি, দেখো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন তুমি কন্ট্রোল অল্টার ডিলিট দাও। কন্ট্রোল অল্টার ডিলিট। আমি ডক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। দাও কন্ট্রোল অল্টার ডিলিট। কন্ট্রোল অল্টার ডিলিট 2বার দাও পর পর। আচ্ছা, যদি না আসে তুমি এই যে সার্চে গিয়ে টাস্ক ম্যানেজার সার্চ করো। আমি রিমোট অ্যাক্সেস পাইনি ভাইয়া। এখানে লেখো তো, সার্চে গিয়ে লেখো এই যে টাস্ক ম্যানেজার, TASK ম্যানেজার লেখো। হ্যালো। হুম, লেখো টাস্ক ম্যানেজার। ক্লিক করো। বেসিক্যালি টাস্ক ম্যানেজার কি করে? ভাইয়া ওইখানেও আসছিল। জি জি টাস্ক ম্যানেজারে বেসিক্যালি আমাদের কম্পিউটারে কি কি সফটওয়্যার কাজ ওপেন ভাই করে। একটু করছি তো, কথা হ্যাঁ ছিল দেখতে পাচ্ছেন। ভাইয়া, মিটে তো অনেকে এখন আপনাকে দেখা যাচ্ছে না। মিটে কি হয়েছে? মিটে স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনার। স্ক্রিন শেয়ার দিতে হবে তো মিটে। না না, আমি মিটে আরেকটা লিঙ্ক দিচ্ছি। তোমরা জুমে চ্যাটে যারা আছো একটু মিটের এই লিঙ্কটা আবার দিয়ে দাও, নতুন একটা লিঙ্ক, হ্যাঁ। আচ্ছা। আপনার স্টুডেন্ট বেশি আসছে। হুম। আচ্ছা, তো আমরা টাস্ক ম্যানেজারে কি করব? এখানে আমাদের যে সমস্ত সফটওয়্যারগুলো রানিং আছে সেই সফটওয়্যারগুলো আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা রান করতেছি সেগুলো দেখাচ্ছে। তো আমরা স্টার্ট আপে গিয়ে ডিসেবল করব যতগুলা সফটওয়্যার আমার দরকার নাই। কোথায় যাব? স্টার্ট আপ। এই যে দেখো স্টার্ট আপ, স্টার্ট আপে ক্লিক করো তো ভাইয়া। ক্লিক করো স্টার্ট আপে। এই যে শেয়ার করছো স্ক্রিন, উপরে দেখো স্টার্ট আপে ক্লিক করো, হ্যাঁ ভেরি গুড। এখন দেখো হ্যাঁ, স্টার্ট আপে অব্র করছি চলতেছে। তো, হ্যাঁ আমার অব্র এখানে স্ক্রিন অব্র আসছে। চল আচ্ছা, থামো থামো। অব্র চলতেছে, স্ক্রিন রেকর্ড একটা এক্সটেনশন চলতেছে, স্কাইপ চলতেছে। এখন তুমি চিন্তা করো, এই স্কাইপ বা এই স্ক্রিন রেকর্ডার তুমি কি আজকে লাগবে তোমার? যদি মনে করো যে আজকে দিনের মধ্যে লাগবে না, তাইলে আমরা কি করব? ফালাই দিব। কেমনে ফালাবো? মানে এটা আমার ব্যাক এন্ড প্রসেসে চলতেছে, স্পিড খারাপ করতেছে। জি হ্যাঁ। স্কাইপের উপরে ক্লিক করো, ক্লিক করে এন্ড টাস্কে ক্লিক করো। ভেরি গুড। ওই যে নিচে দেখো ডিসেবল। আমি দেখতে পাচ্ছি না, আমার পাশে একটা সাইড। এক মিনিট, হ্যাঁ। ওটা টান দাও, টান দিয়ে উপরে নিচে সরা দাও।
সরাইছি, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা যাক, এই যে দেখো নিচে সবাই তো দেখছো তাই না, নিচে ডান দিকে ডিসেবল নামে একটা অপশন ডান আছে দিকে নিচে। প্রথমে, এই ডিসেবলে ক্লিক করো। দেখছি। অর্থাৎ একদম ডানের নিচে। হ্যাঁ, এবার যাদের যেই সফটওয়্যার গুলা আগামী মানে 24 ঘন্টার মতো দরকার নাই সেগুলো ফালাই দিবা, ডিসেবল 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 করে দিবা। ক্লিয়ার? সফটওয়্যার গুলো ডিসেবল করে দিলাম, সবাই বুঝছো? জি ভাইয়া। আননেসেসারি সফটওয়্যার আমি স্লো করে দিলাম, জি। অফ করে দিলাম। এবার প্রসেস, এবার প্রসেসে যাও, দেখো যে প্রথমে প্রসেস নামে একটা অপশন আছে। মানে স্টার্ট আপ মানে কি, কম্পিউটার ওপেন করার সাথে সাথে এগুলা অন হয়ে যাচ্ছে। আমার তো স্কাইপের দরকার নাই, যখন লাগবে আমি অন করব। এন্ড টাস্কের কাহিনী, স্টার্ট আপের কাহিনী ক্লিয়ার। স্টার্ট আপ আচ্ছা মানে কম্পিউটার অন করার সাথে সাথে যে সমস্ত সফটওয়্যার গুলো লোড হচ্ছে, যেগুলো আমার দরকার নাই ওগুলো আমি ডিসেবল করে দিয়েছি, শেষ। এবার প্রসেসে যাব। ভাইয়া যখন দরকার হবে তখন কি আবার এই টাস্ক হ্যাঁ, তুমি ম্যানেজার এসে এনাবেল সফটওয়্যার করতে হবে? তুমি সফটওয়্যার ওপেন করবা তাইলেই হয়ে যাবে, এখানে কিছু করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, এখন আমি প্রসেসে গেলাম। প্রসেসে যাওয়ার পর দেখো আমার অব্র কিবোর্ড রানিং আছে। অব্র কিবোর্ড আমার মনে করো আগামী 24 ঘন্টার মধ্যে লাগবে না, তাহলে অব্র কিবোর্ডের উপরে ক্লিক করে আমি এন্ড টাস্কে ক্লিক করবো। এই যে দেখো এখানে অব্র কিবোর্ডে ক্লিক করো, হ্যাঁ ক্লিক করো, ভেরি গুড। এবার এন্ড টাস্কে ক্লিক করো, অর্থাৎ এই সফটওয়্যারটা আমি এন্ড করে দিলাম, এই সফটওয়্যারটা আমার এখন আর দরকার নেই। এখন তুমি এরকম চিনো এমন কোন সফটওয়্যার যদি দেখো যে আমার লাগতেছে না আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে অফ করে দিবা। পারবা না সবাই? এক হচ্ছে স্টার্ট আপ, দুই হচ্ছে প্রসেস। জি ভাইয়া। থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য স্ক্রিন। আচ্ছা, এবার আমি জুমে দেখাচ্ছি। দেখো যে দুটো কথা বললাম, এই দুটো কথা দেখো, এই যে বলা আছে টাস্ক ম্যানেজারে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট দুইবার দিবা। এবার টাস্ক ম্যানেজারের স্টার্ট আপে যাবা। স্টার্ট আপে গিয়ে যে সমস্ত সফটওয়্যারগুলো তোমার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে দরকার নাই, যখন দরকার লাগবে আমি ওপেন করব, ঠিক আছে? আমার অলরেডি ওপেন, অটোমেটিক্যালি ওপেন হওয়ার তো দরকার নেই, সেগুলো আমরা অফ করে রাখবো। নাম্বার টু হচ্ছে টাস্ক ম্যানেজারের প্রসেস অপশনে যাব। যে সমস্ত সফটওয়্যারগুলো আমার লাগতেছে না আগামী 24 ঘন্টায় এন্ড নাও করে দিব। তোমরা মনে রাখবা সিপিইউর পারফরমেন্স 50%-এর নিচে থাকতে হবে এবং মেমোরির পার্সেন্টেজ 30%-এর নিচে রাখতে হবে। এই জন্য তোমার যত সফটওয়্যার লাগে সেগুলো অফ করো, কোনো সমস্যা না। অফ করে করে সিপিইউ এবং মেমোরির পারফরমেন্স ভালো রাখবা। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। যারা জি ম্যাক ভাইয়া। ইউজার আছো তারা কি করবা, এই যে একটা অ্যাপল সাইনে আছে, অ্যাপল সাইনে ক্লিক করে ফোর্স কুইট নামে একটা অপশন আছে। এখন দেখো আমার মিউজিক চলতেছে, দরকার নাই ফোর্স কুইট। টার্মিনাল চলতেছে, দরকার নাই ফোর্স কুইট। আপওয়ার্কের অ্যাপ চলতেছে, দরকার নাই ফোর্স কুইট। যেগুলো লাগবে না সেগুলো অফ করে দিলাম, ঠিক আছে? দ্যাটস ইট। সবাই বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি ভাইয়া। আচ্ছা, এবার জি ভাইয়া বুঝতে পারছি। এখন আমাদের অনেক সফটওয়্যার আমাদের চলতে থাকে। আমরা দেখা যায় মানে গান শোনার জন্য 3-4টা সফটওয়্যার আছে, ব্রাউজার 3-4টে ইনস্টল করে রেখে দিছি, এরকম অনেক আনইউজুয়াল সফটওয়্যার আমাদের কম্পিউটারে থাকে, সেগুলোর আমার দরকার নাই। স্টার্টে গিয়ে, কন্ট্রোল প্যানেলে গিয়ে, প্রোগ্রাম এন্ড ফিচারে গিয়ে সফটওয়্যারগুলো আনইনস্টল করব। যে কোনো একদিন একটু স্ক্রিনটা শেয়ার করো, করো। হুম, এবার স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেল লেখো, সার্চ আর কি। হ্যাঁ, ওই যে নিচে নিচে সার্চ অপশন আছে, দেখো হাতের বাম দিকে, হাতের বাম দিকে নিচে। হ্যাঁ, এখানে লেখো কন্ট্রোল প্যানেল। ভেরি গুড, কন্ট্রোল প্যানেলে চলে যাও, ক্লিক করো ওই যে উপরে কন্ট্রোল প্যানেল, একদম টপে প্রথমটা প্রথমটা, হ্যাঁ ক্লিক করো, ভেরি গুড। তো এই কন্ট্রোল প্যানেলের মধ্যে একদম নিচের দিকে দেখো প্রোগ্রামে আনইনস্টল এ প্রোগ্রাম নামে একটা অপশন আছে, ক্লিক করো। আগামী 1 মাস লাগবে না এমন কোন সফটওয়্যার আমার আমার কম্পিউটারে দরকার নেই, যখন লাগবে আমি ইনস্টল করে নিব। এখন তুমি চিন্তা করো এখান থেকে আগামী 1 মাস কোন সফটওয়্যার লাগবে না তোমার। বিজয় 52 আছে তোমার, মাইক্রোসফট অফিস আছে, ফাইন, লাইট শট আছে, পেইন্ট আছে, জ্যাম্প আছে, তারপর হচ্ছে শেয়ার এক্স। এখন যদি এরকম থাকে যে আগামী 1 মাস এটা আমার লাগতেছে না, ধরো ভিএলসি মাল্টিমিডিয়া প্লেয়ার, আমি জাস্ট দেখাচ্ছি, ক্লিক করো এটার উপরে। যদি ধরো ধরো ভিএলসি ও লাগবে না আগামী 1 মাস, ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক করলে এই যে এটা আনইনস্টল করার জন্য বলতেছে, তাইলে দরকার নেই ইয়েস দেওয়ার।
তুমি কি করবা, ইয়েস দিয়ে দিবা। এভাবে যে কোনো সফটওয়্যার যেটা আগামী 1 মাস আমার লাগতেছে না, যখন লাগবে আমি ইনস্টল করে দিব, সেগুলো ফালাই দিবা। আমরা দেখা যায় কম্পিউটারে 100-150 সফটওয়্যার ইনস্টল করে বসে থেকে দেখা যায় লাগে না। তুমি জাস্ট ক্যালকুলেট করবা এটা আমার আগামী 1 মাস লাগবে কিনা, লাগতেছে না ফালাই দাও, শেষ। যেটা লাগবে এটা রেখে দাও। ক্লিয়ার সবাই? সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। থ্যাংক ইউ আর ভাই। ভাই একটা প্রোগ্রাম ফাইলসে গেলে সবগুলো প্রোগ্রাম অনেক সময় শো হয় না, সেটা কি করব? কেন সব প্রোগ্রাম শো হবে না? অবশ্যই সব প্রোগ্রাম শো হবে। এরকম কোনো প্রবলেম ফেস করলে আমাদের জুমে সাপোর্টে চলে এসো। কারণ ইনস্টল করছি কিন্তু প্রোগ্রাম ফাইলসে গিয়ে দেখি সফটওয়্যার নাই। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই যে ডোমেন হোস্টিং নেওয়ার সময় তো আমি আমার ডোমেন নেমটা দেওয়া হয়নি, কি করতে পারি? বুঝছি, তুমি জোরাটি পেজে মেসেজ করে বলো আমি ডোমেন হোস্টিংয়ের জন্য পেমেন্ট করছি, আমার ডোমেন হবে এটা, শেষ। আচ্ছা, ঠিক এবার আছে। আমাদের বুকমার্ক, হোয়াট ইজ বুকমার্ক? আচ্ছা, বুকমার্ক হচ্ছে কি বলতো? আমরা অনেক সময় বিভিন্ন ব্রাউজারে, এই দেখো আমি বুকমার্ক সেট করে রাখছি, বুকমার্ক সেট করে রাখছি, বুকমার্ক সেট করে রাখছি, বুকমার্ক সেট করে রাখছি। বুকমার্ক মানে বুঝো? ধরো ওয়ার্ডপ্রেসে আমার কোনো একটা প্লাগইন লাগবে, এই দুটো প্লাগইন আমি বুকমার্ক করে রাখছি। বুকমার্ক বলতে এতদিন তো বুঝতাম ওই যে কোরআন পড়ার সময় দেখি যে ফিতা, ওই ফিতাটা যেখানে রেখে দিই ওটাকে আমরা বলতাম বুকমার্ক। মানে ধরো তোমার কাছে কোনো একটা ওয়েবসাইট ভালো লাগছে, ধরো বুকিং করা। হ্যাঁ ভাইজার এক্স, বা এই যে আমার ব্লগ আছে একটা, হোয়াট মিনাজুল আসিফ রাইট। আর তুমি চাচ্ছ যে হোয়াট মিনাজুল আসিফ রাইট এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি আসলে এই ওয়েবসাইটে তুমি বুকমার্ক করে রাখতে চাও, অর্থাৎ এই ওয়েবসাইটে অনেক নতুন কোনো ব্লগ টগ আসলে তুমি জানতে চাও। কেমনে বুকমার্ক করি খেয়াল করো সবাই। আমরা প্রথমেই এই বুকমার্ক আইকনে ক্লিক করব। এবার দেখো বুকমার্কে অনেক ফোল্ডার আছে, তো তোমরা কি করবা, চুজ অ্যানাদার ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। এখন তুমি কোডবিন বিডিতে ভর্তি হইছো, নতুন একটা ফোল্ডার করো, কোডবিন বিডি যা দিবে সব একটা ফোল্ডারে রাখবো, ঠিক আছে? তো এটা আমরা একদম বুকমার্ক বার্কের উপরে ক্লিক করে নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম কোডম্যান বিডি, ঠিক আছে, সেভ। তো এখন আমাদের এই বুকমার্কটা কোডবিন বিডি নামে ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেল। তো ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে, ওয়ার্ডপ্রেসে যত ফাইল থাকবে সেগুলো একটা বুকমার্কে রাখো। শপিফাইতে কাজ করতেছে, শপিফাই সব একটা বুকমার্কে রাখো, ঠিক আছে? তাহলে দেখো আমি বুকমার্কটা আমরা কেমন ইউজ করবো, কন্ট্রোল শিফট বি দিয়ে আমরা হাইড করতে পারবো, আবার কন্ট্রোল শিফট বি দিয়ে আমরা শো করতে পারবো। বুকমার্ক ম্যানেজার অপশনটা আমরা একটু দেখে নিই। আমরা যে 3টা ডটে ক্লিক করব, তারপরে দেখো আমাদের এখানে বুকমার্ক নামে একটা অপশন আছে, বুকমার্ক অ্যান্ড লিস্ট। তো এই বুকমার্কের মধ্যে আমরা ফোল্ডার ক্রিয়েট করব কিভাবে? ধরো তুমি বুকমার্ক করতে চাচ্ছ, তাহলে বুকমার্ক এন্ড লিস্ট অপশনে যাবা, একদম বটমে দেখছো কতগুলো ফোল্ডার করা আমার, দেখছো কত কত ফাইল ফোল্ডার করা আমার, দেখছো কত কত ফাইল রেডি করা। ক্লাস শেষে মেসেজ দেন আমাকে, হ্যাঁ? তো তোমরা শো অল বুকমার্কে ক্লিক করবা বা বুকমার্ক ম্যানেজারে যাবা, ব্যাস। এবার দেখো ওয়ার্ডপ্রেস প্লাগইনের একটা ফোল্ডার, ইসলামিক টিভিকে একটা ফোল্ডার, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ফোল্ডার আমার করা আছে, ঠিক আছে? তো এই ফোল্ডারগুলোর মধ্যে বিভিন্ন ফাইল আমার বুকমার্ক করা আছে। তো এরকম ভাবে তোমরা ফোল্ডার তৈরি করবা, ধরো এই যে কোডবিন বিডি ফোল্ডার, কোডবিন বিডি ফোল্ডারে এই যে আমার ব্লগটা আছে। ফাইবারের জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে ফাইবার নামে একটা ফোল্ডার করে ফেলো। তাহলে ব্যাপারটা যেটা হয়, তুমি যখন বুকমার্ক করবা, এই বুকমার্কে ক্লিক করার পরে যে তুমি কোডবিন বিডি নামে যে ফোল্ডারটা আছে সেখানে বুকমার্ক করছো। এখন মনে করো শেষ, তোমার কাছে হারায় গেছে, নাই, কোডবিন বিডি একটা ব্লগ দিছিল এটা তোমার কাছে মনে নাই, তোমরা কি করবা, এই যে দেখো একটা এরকম একটা অপশন আছে, এখানে ক্লিক করে তুমি কোটা কোন কোন জায়গায় রাখছো, কোডবেন বিডি নামে একটা ফোল্ডারে রাখছো, এই যে কোডবেন বিডি ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এই যে মিনাজুল আসিফ ব্লগে ক্লিক করলেই তোমার ওয়েবসাইটটা চলে আসতেছে। ক্লিয়ার? আমি আরেকটু সহজ করে বুঝাই। ধরো তোমাকে কোডবেন বিডি বলছে developerzone.net নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তুমি বিভিন্ন থিম প্লাগইন ফ্রিতেই পাবা। এখন অনেকদিন পর তো তুমি ভুলে যেতে পারো, তাই না? তুমি এখন এটাকে বুকমার্ক করবা, কোথায়, তুমি কোন ফোল্ডারে রাখবা সেটা বসায় দাও। তুমি এই যে চুজ অ্যানাদার ফোল্ডারে ক্লিক করলে অন্য ফোল্ডারে চলে যাবে। তো আমি এটা কোডবিন বিডি ফোল্ডারে রেখে দিয়ে ডান দিলাম, শেষ, ক্লোজ। এখন তোমার অনেকদিন পরে মনে হচ্ছে মিনাজ ভাই বলছিল যে ডেভেলপার একটা সাইট আছে, ওটা তো মনে নেই। তো
তো দেখো এখানে তোমার ফোল্ডার 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 সবগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। আবার এই অ্যারোতে ক্লিক করলে তুমি সমস্ত ফোল্ডার এবং ফাইলগুলো দেখতে পাবা। এই যে কোডবেনবিডি ফোল্ডারে এই যে developerszone.net নামে একটা ওয়েবসাইট পেয়ে গেল। সাইটটা মুখস্থ রাখতে হইলো না। সবাই কি বুঝছো বুকমার্কের কাহিনীটা কি? জি ভাইয়া। তো এই বুকমার্কের হ্যাঁ মাধ্যমে বুক তুমি কিন্তু বিভিন্ন ফাইল বা সাইট সেভ করে রাখতে পারো। সবাই ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। বুকমার্ক কি ক্রোমের স্পিডের উপরে কোনো প্রভাব ফেলে ভাইয়া? হ্যাঁ, অবশ্যই স্পিডের উপর প্রভাব ফেলে। এই জন্য আমরা কি করব, কন্ট্রোল আমার যখন লাগতেছে না, দেখো এখন আমার বুকমার্ক লাগতেছে, আমি বুকমার্ক আনছি, কন্ট্রোল শিফট বি দিলে আবার চলে যাচ্ছে, আবার কন্ট্রোল শিফট বি দিলে আবার চলে আসছে। দেখছো এই যে একটা লাইন, নিচের দিকে একটা লাইন দেখছো, কন্ট্রোল শিফট বি দিলে চলে যাচ্ছে, কন্ট্রোল শিফট বি দিলে আবার আসতেছে। তো তোমরা যখন লাগবে না তখন কন্ট্রোল শিফট বি দিয়ে হাইড করে রাখবা, এটাই আমি বলতেছি। আর যখন লাগবে আবার কন্ট্রোল শিফট বি দিয়ে নিয়ে আসবা। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে বুকমার্ক কেমনে করতে হয় দেখলাম, ফোল্ডার কেমনে করতে হয় দেখলাম, বুকমার্ক কিভাবে নিজে নিজে দেখতে হয় বা ওপেন করতে হয় সেটাও দেখলাম, বুকমার্ক কিভাবে হাইড করতে হয় সেটাও দেখলাম। ক্লিয়ার? ভেরি গুড। এখন আমার রিকমেন্ডেড কিছু ব্রাউজার আছে। আমরা আমাদের মন মতো যে কোনো ব্রাউজার ইউজ করি। তো আমার সবথেকে পছন্দের তালিকায় প্রথমে আছে গুগল ক্রোম, বিকজ এখানে যেই পরিমাণে এক্সটেনশন আছে এটা অন্য কোনো ব্রাউজারে নাই। মাস্ট ক্রোম ইউজ করবা। আমার সেকেন্ড পছন্দ হচ্ছে ব্রেভ ব্রাউজার। ভাইয়া ক্রোম নিয়ে আমার একটু কথা ছিল। ক্রোমে নাকি র্যাম প্রচুর পরিমাণে করে এখন ইউজ যথেষ্ট হয়। ওর আসলে এত ফিচার আছে, তুমি এক্সটেনশন, আমি তো ধরো এই যে এখানে মনে করো আমি কালার পিক করবো একটা ওয়েবসাইটের, হ্যাঁ কোনো কিছু, আমি তো কালার পিকার অন্য কোনো এক্সটেনশনে পাই না। এই কালার দিলা, কালার পিকার দিয়ে আমি এই যে লাল কালারটা পিক করে ফেললাম, কালার কোড পিক হয়ে গেছে। এই যে এক্সটেনশনের ব্যাপার স্যাপার, এখানে যে পরিমাণ ডাইভার্সিফিকেশন আছে এটা অন্য কোথাও নাই। তো আমার সাজেশন হচ্ছে ক্রোম ব্রাউজারই ব্যবহার। ভাইয়া ঠিক আছে ভাই। সেকেন্ড হচ্ছে আমাদের ব্রেভ ব্রাউজার। এক নম্বর পয়েন্ট হচ্ছে ক্রোম তোমাকে ট্র্যাক করে। কি ট্র্যাক করে? তুমি কি সার্চ করো, কখন সার্চ করো, তোমার ভালো লাগা জিনিসগুলো কি, সেগুলো ক্রোম জানতে পারে। এবং বিভিন্ন ওয়েবসাইটে গেলে তুমি দেখবা সেই ধরনের রিলেটেড জিনিসগুলোই তোমাকে দেখাচ্ছে। সুতরাং আমাদের যেখানে এক্সটেনশন বা এমন কোনো জিনিস প্রয়োজন হচ্ছে না সেখানে আমরা ব্রেভ ব্রাউজার ইউজ করি। আচ্ছা, কারণ ব্রেভ ব্রাউজার কোনো কিছু ট্র্যাক করে না, কোনো কুকি ইনজেক্ট করতে পারে না, কোনো অ্যাড দেখাইতে পারে না। এই জন্য আমার সেকেন্ড পছন্দ হচ্ছে ব্রেভ ব্রাউজার। ক্যানারি নামে আরেকটা ব্রাউজার আছে, এটাও ক্রোমের মানে গুগলের আরেকটা সিস্টার কনসার্ন। চাইলে ব্যবহার করতে পারো বাট দরকার নাই। মজিলা চাইলে ব্যবহার করতে পারো বাট দরকার নাই। যেই দুইটা ব্রাউজার ব্যবহার করা যাবে না, অপেরা এবং ইউসি ব্রাউজার যাদের আছে ফালায় দাও। এই দুইটা ব্রাউজার মোস্টলি অ্যাডাল্ট কন্টেন্ট, সেক্স কন্টেন্ট, ফিশিং, হ্যাকিং এগুলোর জন্য ব্যবহার হয়। অপেরা ব্রাউজার ইউজ করবা, হঠাৎ করে দেখবে একটা পপআপ আসছে, কিছু একটা ইনস্টল করতে বলছে, তুমি বুঝো নাই, ইনস্টল করে ফেলছো, কম্পিউটার হ্যাক। অপেরা এবং ইউসি এই দুইটা ব্রাউজার কোনোভাবে ব্যবহার করবা না, শেষ। মজিলা ক্যানারি যদি লাগে ব্যবহার করতে পারো বাট দরকার নাই। আমার লাগবে দুইটা ব্রাউজার, এক হচ্ছে ক্রোম আর এক হচ্ছে ব্রেভ। সবাই ক্লিয়ার? ভাইয়া জি ভাইয়া। মাইক্রোসফট ইজ নাকি একটা আছে ওইটা? অনেক ব্রাউজার আছে, জাস্ট আমি পপুলার কয়টা ব্রাউজারের কথা বললাম, ঠিক আছে? ওটা হ্যাঁ, এইসব ব্রাউজার, ব্রেভ ব্রাউজার কোথা থেকে ইনস্টল করব? আচ্ছা, এই যে ভালো কোশ্চেন, এই যে এখন আমি ব্রেভে আসতেছি। তো আমরা আসো ব্রেভ ব্রাউজার কিভাবে ব্যবহার করব। ব্রেভ ব্রাউজার তোমরা গুগল করবা, ডাউনলোড ব্রেভ ব্রাউজার লিখে গুগল করো, ব্রেভের ওয়েবসাইট আছে অফিসিয়াল, এখান থেকে নামায় ফেলো। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ডাউনলোড করার পর ইনস্টল করবা, ওপেন করবা। ব্রেভ ব্রাউজারে একটা সেটিংস অপশন আছে, সেখানে ক্রিয়েট নিউ প্রোফাইল বাটনে ক্লিক করবা।
লেটস গো বাটনে ক্লিক করবা, ইম্পোর্ট বাটনে ক্লিক করবা, তোমার গুগলের সিঙ্কগুলোই তুমি ব্রেভে ইম্পোর্ট করতে পারবা। ক্লিয়ার? অর্থাৎ তুমি গুগলে যে সমস্ত এক্সটেনশন, যে সমস্ত বুকমার্ক আছে সব তোমার ব্রেভে চলে যাবে অটো। ইম্পোর্ট বাটনে ক্লিক করে তুমি গুগলের প্রোফাইল 1 চুজ করবা। ধরো আমার এখানে গুগলের ব্রাউজার কয়টা সিঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সবগুলো তুমি ব্রেভে ইম্পোর্ট করতে পারবা। শেষ। ভাইয়া সব থেকে সেফ কোনটা, ক্রোম না ব্রেভ? ব্রেভ সেফ। ঠিক আছে, ক্রোম তোমাকে ট্র্যাক করে, ব্রেভ তোমাকে ট্র্যাক করে না। সুতরাং ফাইবার আপওয়ার্ক বাদে অন্যান্য যে সমস্ত মানে ফাইবার আপওয়ার্কে কাজ করার সময় আমার সাজেশন ক্রোম ব্যবহার করা ভালো। বাট অন্যান্য যে কোনো কাজে ওয়েবসাইট ভিজিট করতেছো বা কিছু একটা করতেছো, আমার সাজেশন হচ্ছে ব্রেভ ব্যবহার করো। এই ব্রেভ ব্যবহার করতে কোনো প্রবলেম হলে আমাদের জুম সাপোর্টে চলে যাবা, শেষ। তুমি খালি ইনস্টল করবা, ডাউনলোড এবং ইনস্টল করে তুমি 1 নাম্বার পয়েন্ট হচ্ছে নতুন একটা প্রোফাইল তৈরি করে লেটস গোতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে গুগলের একটা প্রোফাইল ইম্পোর্ট করবা, শেষ। এরপর তোমার ক্রোম ব্রাউজারটা ডিফল্ট করে দিবা, শেষ। তো যখনই লাগবে কোনো কিছু ব্রাউজ টাউজ করতে ব্রেভে অনেক স্পিড ভালো পাবা, কারণ এখানে অনেক কিছু ব্লক করা থাকে, অ্যাড ব্লক করা থাকে অটো। যেমন আমি দেখো যে ক্রোমে কাজ করার সময় আমি অ্যাড ব্লকার একটা এক্সটেনশন ইউজ করছি যাতে আমাকে অ্যাড না দেখায়। ব্রেভে এটা অটো দেওয়া আছে, তোমার কিছু করা লাগবে না, কোনো এক্সটেনশন ইনস্টল করা লাগবে না। তারপরে কারো কোনো প্রবলেম হইলে আমাদের জুম সাপোর্টে যাবা। জেনারেল ব্রাউজিং এর জন্য ব্রেভ ব্রাউজার ইউজ করো, দিস ইজ বেস্ট। সার্চিং এর জন্য গুগল বেস্ট। এটা কি ভাইয়া অটো ভিপিএন দেওয়া আছে নাকি ব্রেভের মধ্যে? কোনটা হ্যাঁ, অটো দেওয়া আছে ব্রেভের মধ্যে। কেউ তোমাকে অ্যাড দেখাতে পারবে না, কেউ তোমার ইনফরমেশন ট্র্যাক করতে পারবে না, কেউ তোমার হিস্টোরি ট্র্যাক করতে পারবে না, তুমি কোন কোন ওয়েবসাইটে যাচ্ছ না যাচ্ছ, তোমার ইন্টারেস্ট কোন জায়গায়, এগুলো ট্র্যাক করতে পারবে না ব্রেভে। এটা অটো দেওয়া আছে, ঠিক আছে। আর টর কি ভাই? হ্যাঁ, আর টর টর টরের ব্যাপারটা আলাদা, এটা আমরা হ্যাকিং এর কাজে ব্যবহার করি, ঠিক আছে। এটাও আসলে মানে তোমার আইপি চেঞ্জ করে, তুমি কোন লোকেশন থেকে ভিজিট করতেছো এটা কেউ ট্র্যাক করতে পারে না টর ব্রাউজার। তো আমার চ্যানেলে গিয়ে ডার্ক ওয়েব ডিপ ওয়েব নামে একটা ভিডিও আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে দেখে নিতে পারো। আর ব্রেভ আইপি চেঞ্জ করে না? ব্রেভ ব্রেভ আইপি চেঞ্জ করে না, বাট ব্রেভে তোমার কোনো ট্র্যাকিং করতে দেয় না, কোনো ধরনের মানে কি বলে তোমার এক্সটেন্ড মানে তোমার কোনো ধরনের অ্যাড দেখাবে না, কোনো ধরনের ট্র্যাকিং করতে দিবে না, এই দুটো জিনিস আটকায় রাখে, যার কারণে স্পিড অনেক ভালো থাকে। ডাকডাকগ্রো নামে একটা ব্রাউজার আছে, কারো যদি কোনো কিছু সার্চ করতে মন চায় গুগলে পাচ্ছ না, সেক্ষেত্রে ডাকডাকগ্রো নামে একটা ব্রাউজার আছে, সেই ব্রাউজারটা থেকে তুমি সার্চ করতে পারো। এখানে তোমার ডিফল্ট করলাম না আমি, ব্রাউজার ডাউনলোড করার দরকার নেই, এখানে সার্চ করো ধরো বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন, কোনো কিছু পাচ্ছ না, তখন তুমি ডাকডাকগোতে সার্চ করবা। তো অনেক ডিফারেন্ট কিছু রেজাল্ট পাবা। এছাড়াও টর ব্রাউজারটা ব্যবহার করতে পারো। টর ব্রাউজারটা হ্যাকিং এর জন্য মেইনলি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের মুভি বা ফাইল ডাউনলোড করার জন্য তোমরা টরেন্ট পিডি অথবা বিট টরেন্ট সফটওয়্যারটা ব্যবহার করতে পারো। ভাই টরের যে ফেসবুক লগ ইন হয় না, এটা কি? হ্যাঁ, এগুলো ফেসবুকে তো লগ ইন করার সময় ক্রোম ইউজ করবো ভাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে ডাকডাকগো এবং হচ্ছে কিভাবে ব্যবহার করবো, এটা একটা রিজন এখানে দেওয়া আছে, তোমরা আমার এই লেখাটা পুরোটা পড়বা মোটামুটি। ভাইয়া টরেন্ট বিডি তো সবার নেই, সেক্ষেত্রে বিটটরেন্ট ইউজ করব। বিটটরেন্ট ইউজ করার সমস্যা নেই। সো দ্যাটস অল, সবাই ক্লিয়ার? এই যে হ্যাক মি, আচ্ছা আমি একটু সামারি করে দিই, আসো। সামারি 1 নাম্বার পয়েন্ট, তুমি যে কোনো ফাইল ডাউনলোড করার আগে এই ওয়েবসাইটে আগে চেক করবা ফাইলে কোনো ভাইরাস আছে কিনা। নাম্বার 1, উইন্ডোজ ডিফেন্ডার আজকে রাতের মধ্যে সবাই অন করে দিবা, শেষ। কেমনে অন করবো আমি দেখাইছি, ভিডিওটা দেখে নিও। নাম্বার 3 হচ্ছে তোমরা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য আজকে সিসি ক্লিনার নামাবা, নামায় এই সেটিংস গুলা একবার দিয়ে রাখবা, এটা একবার দিলেই হবে, আর লাগবে না। প্রত্যেক দিন খালি ক্লিয়ার 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 বাটনে ক্লিক করবা, শেষ। প্রত্যেক 24 ঘন্টা পর পর কমান্ড প্রম্পটে গিয়ে এই কোডগুলো পুশ করবা। ক্রোমের ব্রাউজারে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এটা প্রত্যেক 1 মাস পর পর চেক করলেই হবে। প্রত্যেক 1 মাস পর পর এক্সটেনশন দেখবা কোনো ধরনের হার্মফুল এক্সটেনশন আছে কিনা। প্রত্যেক 7 দিন পর পর, এটা আমি লিখে দিই 7 days,
প্রত্যেক 7 দিন পর পর কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে তোমার বেসিক এবং অ্যাডভান্স ক্লিয়ার করবা, ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করা। এবং আমি ছবি দিয়ে দিছি। টাস্ক ম্যানেজারে গিয়ে, এটাও প্রত্যেক 7 দিন পর পর টাস্ক ম্যানেজারে গিয়ে তুমি দেখবা যে তোমার কোনো ধরনের প্রবলেম আছে কিনা। টাস্ক ম্যানেজারে কন্ট্রোল অল্টার ডিলিট দুইবার দিবা। যে সমস্ত সফটওয়্যার আমার স্টার্ট আপে দরকার নাই সেগুলো স্টার্ট আপ থেকে অফ করে দিবা। যেগুলো প্রসেসে চলতেছে সেগুলো যদি তোমার মনে হয় যে আগামী 1 মাস লাগবে না, ফেলা দাও। সিপিইউ পারফরমেন্স 50%-এর নিচে, মেমোরি পারফরমেন্স 30%-এর নিচে নামাইতে হবে। বুকমার্কের ব্যবহার আমি দেখাই দিলাম, বুকমার্ক আসছে প্র্যাকটিস করবা। ব্রাউজিং এর জন্য ক্রোম এবং ব্রেভ ব্যবহার করবা, বাকি সব ব্রাউজার ফেলে দাও। ব্রেভ ব্রাউজার কেমনে ব্যবহার করবা সেটা একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? তো জি ভাইয়া। এই শীটে কি দিয়ে দিব? দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া দিয়ে দেন। জি ভাই অবশ্যই। ভাই একটা কোশ্চেন ছিল ভাই, আমাদের ব্র্যান্ডিং এর ক্লাস কি শেষ ভাইয়া? আজকে শেষ। না, ব্র্যান্ডিং এর কি আর কোনো ক্লাস আছে ভাই আমাদের? আর কোনো ক্লাস নাই, এরপর মার্কেট প্লেসে তোমাদের সাথে আমার দেখা হবে। আচ্ছা, সেটা কি মানে আগামী সপ্তাহে? আগামী সপ্তাহে কেন, তোমাদের ব্যাচ শেষ হওয়ার পর। ও আচ্ছা ভাইয়া আচ্ছা। আমাদের কি আজকে মানে কোনো থিওরি ক্লাস হবে ওয়ার্ডপ্রেস 270-এ? শিডিউল থাকলে হবে। ভাইয়া, আইমান ভাইয়া গত সপ্তাহে আপনার ক্লাস তো হয়নি, আইমান ভাইয়ের ক্লাসটাও তো হয়নি, আর আজকে হবে কিনা এখনো জানতে হ্যাঁ পারিনি। অবশ্যই আজকে হবে আমার ক্লাসের পর। ভাইয়া গুগলে আমার সার্চ করলে যে হচ্ছে যে হাতের ডান পাশে আপনার লোকেশন আর ছবি দেখা যায়, ওটা দেখা নিয়ে আসতেছে, দেখাবেন বলছিলেন নাকি? ওটাই আমি এখন দেখাবো। ভাইয়া বিটটয়েন্ট কেমনে ইউজ করে দেখাবেন? বিটটরেন্ট লিখে গুগল করবা, একটা ওয়েবসাইট পাবা, ওখানে গিয়ে যা লাগবে ডাউনলোড করে নিবা। ভাইয়া লিঙ্কডইনে কানেক্ট পাঠানোর সময় যখন নোট পাঠায়, আমার এখানে নোট পাঠাতে পারতেছি না, সবগুলোতে প্রিমিয়াম চাচ্ছে। নোটে তো প্রিমিয়াম চাওয়ার কথা না। আপাতত কয়েকদিন ইউজ করো, 1 মাস 2 হ্যাঁ মাস ইউজ করো, তারপরে দেখা যাবে। এখন আমরা আরেকটা গুগল, কথা, এই কোশ্চেন পরে, এখন আমরা গুগল মাই বিজনেস এবং আমরা কিভাবে আসলে ব্র্যান্ড ইউরসেলফ নামে একটা ওয়েবসাইট দিয়ে আমার গুগলের সার্চ গুলোকে রিফাইন করবো সেই জিনিসটা দেখবো। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। হুম, আচ্ছা, ক্রোমে যাও। হ্যাঁ হ্যাঁ ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি business.google.com লেখো। আইমান তোমার ক্লাস আছে আজকে অফলাইন 270 হ্যাঁ, business.google.com। ভেরি গুড, তোমার তো করা আছে, যার করা নাই সে বাই করো। business.google.com। একটা কোশ্চেন ছিল। কোশ্চেন পরে, গুগল বানান ভুল হয়েছে। তো এখানে আমি আমার নাম দিয়ে ব্র্যান্ডিং করা ট্রাই করব, বাট এটা আগে যেরকম অ্যাভেলেবেল করা যাইতো এখন আসলে মাঝে মধ্যে একটু প্রবলেম করে। তো কারো যদি গুগল মাই বিজনেসের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় কোনো সমস্যা নেই, টেনশনে কিছু নেই, আবার অন্য একটা জিমেইল দিয়ে আবার খুলবা, কোনো সমস্যা নেই। তো আমরা সাইন ইন বাটনে ক্লিক করব বা ম্যানেজ নাও বাটনে ক্লিক করব। ভেরি গুড। এখন তোমার নামটা লেখো, বিজনেস নেমের মধ্যে তুমি তোমার নামটা দাও, যার যার ব্র্যান্ডিং নাম চুজ করছো সে ব্র্যান্ডিং নামটা দাও। ভেরি গুড, কন্টিনিউ। আচ্ছা ভাইয়া, তুমি কোন নিশে কাজ করো, মানে তুমি সার্ভিস কি দাও? হুম, হ্যালো, কথা বলো, তোমার কথা শুনতেছি না আমি, কথা শুনতে হবে তোমার। সৌরভ আনমিউট করো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কোন ব্যাচ? ভাইয়া 270 ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, ভেরি গুড। তাহলে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস বিজনেস দিব, লাস্ট 3 নাম্বারটা সার্ভিস। হ্যাঁ, সবাই আমরা সার্ভিসই দিব, ঠিক আছে, সমস্যা নেই। এখন বিজনেসের ক্যাটাগরি, তুমি ওয়েব ডিজাইন লেখো। হ্যাঁ, ওয়েব ডিজাইনার দাও। কাটো আগে, কাটো কাটো কাটো, কাইটে দেখো ড্রপ ডাউনে সাজেস্টেডের মধ্যে দেখাচ্ছে, সাজেস্টেডটা চুজ করো। ওই যে নিচের দিকে ওয়েব ডিজাইন ক্লিক করো, ভেরি গুড। নেক্সট। তাহলে আমরা ওয়েব ডিজাইনার ক্যাটাগরি দিলাম। এখন আমরা
হোয়ার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার, আমরা কাস্টমারকে যে কোনো লোকেশনে সার্চ করি, তাইলে এই অপশনটা আমরা দিব না। তো দেখো একটু নিচের দিকে স্কিপ নামে একটা অপশন আছে, নিচের দিকে একটু স্ক্রল করো, স্কিপ নেই তাহলে নেক্সট দাও। ভেরি গুড, আমরা রিজিয়ন দিব বাংলাদেশ। ভেরি গুড, এবার আমরা নেক্সট দিব, ফোন নাম্বার দিব। বাংলাদেশ ঠিক আছে, ফোন নাম্বারটা দাও। তোমার যদি ডোমেন হোস্টিং কিনা থাকে ওয়েবসাইটটা দাও। ভেরি গুড, নেক্সট, নিচে নামো, কন্টিনিউ। আচ্ছা নিচে নাও। এখন আমরা যেটা করছি এটাই তো, যে গুগলের ডান পাশে হ্যাঁ নিজের হ্যাঁ, ডান পাশে যে ফিচারটা দেখায় এটা গুগল মাই বিজনেস। আচ্ছা, কারো কারো ফোন নাম্বারে কোড দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে, কারো কারো ইমেইল দিয়ে ভেরিফিকেশন চাবে, আর কারো কারো এইভাবে গুগলে একটা পোস্ট কোড আসবে। সুতরাং তুমি তোমার পুরো অ্যাড্রেসটা বসাও, স্ট্রিট অ্যাড্রেস আগে সিটি এবং পোস্টাল কোড বসায়, বাকি যা থাকে সেগুলো তুমি স্ট্রিট অ্যাড্রেসে বসাও। আচ্ছা, তোমার পোস্টাল কোডটা বসাও। ভেরি গুড, এবার স্ট্রিট অ্যাড্রেসে তোমার পুরো অ্যাড্রেসটা লেখো। পোস্ট অফিসে তোমার কাছে একটা কার্ড আসবে, সেখানে 4 ডিজিটের একটা কোড পাবা, সেই কোডটা অ্যাক্টিভেট করার জন্য তোমাদের এই অ্যাড্রেসটা দেওয়া হবে। জি ভাইয়া, মানে কি আমার কাছে কি একটা কার্ড আসবে পোস্ট অফিসে? ইয়েস। আচ্ছা ভাইয়া, একটু তাহলে পোস্টাল কোডটা একটু দেখে নিই, আমি হ্যাঁ, একটু ভাই, শিওর ওই না। যে ভাই আমারটা তো আসে অ্যাক্সেসের নাই মতো। পোস্টাল কোড থেকে কোনো না কার্ড। আসলে আমরা নতুন জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করবো। আসলে কি কোনো সমস্যা ভাইয়া? একটা সমস্যা হবে কেন, আসলে তো ভালো হবে। ভাই সে পোস্টাল না কোডে কি আসলে সমস্যা? ভাইয়া এই এ- এ- কার্ডটা কতদিনের মধ্যে আসবে? 14 দিন। ভাই ভাইয়া পোস্টাল কোডটা বুঝতেছি না, এটা কি আমার এনআইডি তে যে কোড আছে সেটা দিব, না বর্তমানে আমি যে জায়গায় থাকি সেটার কোড দিব? তুমি যেখানে আসো সেই অ্যাড্রেসটা দিবা। ভাইয়া এটা ভেরিফাই চাইছিল অ্যাকাউন্ট, আমি একটা ফার্মেসির অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করার পরে কোশ্চেন, বিভিন্ন আমি করে দিচ্ছি। কোশ্চেন পরে নিচ্ছি। স্পেস দাও না কেন কমার পর? আচ্ছা ভাই, স্টেট অ্যাড্রেসের এখানে কি এনআইডি কার্ডের অনুযায়ী দিয়ে দিব? তোমার এখন তুমি যেখানে থাকো সেই অ্যাড্রেস দিবা, শেষ। এনআইডি কার্ড অনুযায়ী দেওয়া লাগবে না। এটা কি ইমেলের মাধ্যমে আসবে ভাইয়া? ইমেলের মাধ্যমে না, তোমার পোস্ট অফিসে কার্ড আসবে, পোস্ট অফিস ওরা তোমার ফোন দিবে, তোমার বাসায় এসে পোস্ট কার্ড দিয়ে যাবে, আর নাহলে তুমি গিয়ে দিয়ে আসবা, তুমি গিয়ে নিয়ে আসবা। বা এটা অন্য কোনো ভাবে ভেরিফাই করা যাবে না? অনেকের ফোনে ভেরিফাই হবে, অনেকে ইমেলে ভেরিফাই হবে, আর যাদের ফোন ইমেল একটা তো ভেরিফাই হবে না তাদের পোস্ট কার্ড আসবে। ঠিক আছে, নিচে নামো, নেক্সট দাও। ব্যাস, এবার দেখবা তোমাকে ভেরিফিকেশন ইন প্রসেস আছে। সো ডান, নেক্সট বাটনে ক্লিক করো। এটা কেটে দাও, ব্রাউজারটা কেটে দাও, পপটা কেটে কাজ দাও। শেষে আমার একটু ভেরিফিকেশন হয়েছে কিনা একটু চেক করে দেখেন। আচ্ছা, তো এখন আমাদের কাজ শেষ, নিচে নামো। আমরা এখন কিছু আরো অ্যাড সার্ভিস করব, ঠিক আছে? অ্যাড কাস্টম সার্ভিস বাটনে ক্লিক করো। তুমি ই কমার্স পারো, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন লেখো, তারপর বিজনেস ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, বিজনেস ওয়েবসাইট ডিজাইন, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন, এরকম ভাবে ই কমার্স ওয়েবসাইট লেখো। হ্যাঁ, অ্যাড কাস্টম সার্ভিস আবার দাও, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন, আবার অ্যাড কাস্টম সার্ভিস দাও, বিজনেস ওয়েবসাইট ডিজাইন। ভেরি গুড, নেক্সট দাও। Done. তাহলে আমি আমার সার্ভিসগুলো উল্লেখ করে দিলাম। এবার আমার কাছে বিজনেস আওয়ার সবগুলো অন করে দাও, অন করে 24 আওয়ার্স দাও। এবার ওই যে ওপেন সাইট 24 আওয়ার্সে ক্লিক করো, প্রত্যেকটার ওপেন সাইটে ক্লিক করো। হ্যাঁ, 24 আওয়ার্স প্রত্যেকটা।
ভেরি গুড, নেক্সট। তোমার বিজনেস ডেসক্রিপশন লেখো, আই এম এ ওয়েব ডিজাইনার এন্ড ই কমার্স ডেভেলপার। এগুলো যে কোনো টাইমে কাস্টমাইজ করতে পারবো, সমস্যা নেই। ওয়ার্কিং সিন্স 2022 দাও। completed over 50 plus projects. ভাইয়া তারপরে কি? Completed over 50 plus projects already. That's it. Next though. তোমার ছবি, তুমি কম্পিউটার কাজ করতেছো, এরকম একটা ছবি, তোমার একটা লোগো আপলোড করো। ভাইয়া কম্পিউটারে কাজ করতেছি, এরকম কোনো ছবি আপাতত নাই। আচ্ছা, আপাতত লোগো দাও। ভাইয়া পরবর্তীতে কি এগুলো কাস্টমাইজ করা যায়? হ্যাঁ, কাস্টমার। ফাইল সাইজটা একটু বেশি মনে হয় লগের, এই জন্য আপলোড হচ্ছে। অন্য একটা ছবি দাও তাহলে, অথবা স্কিপ করো। আচ্ছা তাইলে পরে আমি এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, স্কিপ করো। স্কিপ, অ্যাডভার্টাইজমেন্ট আমি করব না। নিচে নামো, স্কিপ, কন্টিনিউ। তো দেখো, ওর গুগল মাই বিজনেস ডান দিকে ফিচার হয়ে গেছে, তাই না? সহজ না কঠিন? সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া সহজ। আগামী আপনার এই যে 15 দিন অ্যাপয়েন্টমেন্ট ভাইয়া লেখা এটা যায় কি ওইটা ভেরিফাই কিভাবে হয়ে করব? গেছে? হ্যাঁ, এটা সামহাও ভেরিফাই হয়ে গেছে। অনেকের ভাইয়া ভেরিফাই হবে না, অনেকের আপনার ফোন। আপনারটা সার্চ দিলে অ্যাপয়েন্টমেন্ট লেখা আসে, ওইটা কেমনে মানে বুক ওগুলো পরে করা যায় দেখাবো, ওগুলো আপনারটা? আমি মার্কেট প্লেসে গেলে দেখাবো। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করা লাগবে। গুগলে আমার আসলে অনেক রেজাল্ট আসতেছে, আমার নাম দিয়ে সার্চ করলে আমার ফেসবুক প্রোফাইল আসতেছে, অথবা অন্য অনেকের ফেসবুক প্রোফাইল আসতেছে, আবার অন্য অনেকের লিঙ্কডইন প্রোফাইল আসতেছে, আমারটা আসতেছে না। এগুলা আমি রিফাইন করব। কেমনে রিফাইন করব? ব্র্যান্ড, লাস্ট পার্ট আজকের ক্লাসের, brandyourself.com নামে একটা ওয়েবসাইট আছে। তো এখানে আমরা লগ ইন করবো, ঠিক আছে? তো লগ ইন করার সময় আমাদের ইমেইল, আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ করার পর, আরে কুকি পলিসি ঝামেলা করতেছে। তোমার নামটা দাও, তোমার ইমেল দাও এবং একটা পাসওয়ার্ড দাও। ব্র্যান্ডিং নাম দিবা, হ্যাঁ? আমার ক্লাস কি সবাই বুঝতেছো, না কারো কারো মাথার উপর দিয়ে যাচ্ছে? ক্লিয়ার। বুঝতেছি ভাই হ্যাঁ, আপনার ক্লাস ক্লিয়ার। বুঝতেছি, আপনার ক্লাসগুলো সবচেয়ে ভালো লাগে ভাইয়া। আপনার 3 ভাই ঘন্টা এখন ক্লাস করলে নিলেও তো ক্লান্ত হন না ভাই। অসাধারণ। কি লাভ একা ফ্রিল্যান্সারের, বুঝলাম না। কারো যদি মাথার উপর দিয়ে যায়, ভিডিওটা একটু একবার দুইবার করে দেখো, তাইলেই বুঝবা, ঠিক মুগির আছে? ভাইয়ার ক্লাসগুলো ভালো লাগে ভাইয়া। আচ্ছা, আই এম নট রোবটে ক্লিক করো। হুম। ক্লায়েন্টকে এই বিজনেস প্রোফাইল দেখে কাজ দিবে, এটা কেন করব আমরা? আচ্ছা, এটা আমরা কেন করতেছি, যে গুগলে আমার নাম দিয়ে অন্যান্য মানুষের ফেসবুক চলে আসছে, অন্যান্য মানুষের লিঙ্কডইন চলে আসছে। গুগলরে আমি বলবো ভাই এটা আমার না, ব্যাপারটা বুঝছো? তখন গুগল অলরেডি সরায় নিবে। তো দেখো, ও এখন অ্যাকাউন্ট করে ফেলছে, এখন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছে। লগ ইন করার পর আমি সার্চটাকে রিফাইন করব। এটাই হচ্ছে ব্র্যান্ড ইয়োরসেলফের কাজ। ভেরি গুড। সো লগ ইন হয়ে গেছে, হাতের বাম দিকে দেখো ক্লিন আপ সোশ্যাল মিডিয়া, অন্য কোথাও যাবা না, সব প্রিমিয়াম।
ক্লিন আপ সোশ্যাল মিডিয়া নামে যে অপশনটা আছে কানেক্ট প্রোফাইলে ক্লিক করো। এখন আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার যেগুলো আছে এগুলো কানেক্ট করে ফেলাও। তাহলে আমার নাম দিয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোই আসবে, অন্য মানুষেরটা আসবে না। ক্লিয়ার? চারটাই কানেক্ট করো তাড়াতাড়ি। ভাই লিঙ্ক গুলো দিব নাকি? হুম, কানেক্ট বাটনে ক্লিক করো ভাইয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কানেক্ট বাটনে ক্লিক করো, কিচ্ছু করা লাগবে না। কানেক্ট বাটনে ক্লিক করে জাস্ট ইয়েস অ্যাকসেপ্ট দাও, শেষ। নিচে নামো। আচ্ছা থাক, এটা অফ করে দাও। ফেসবুক দাও। কন্টিনিউ দিব? কন্টিনিউ, হ্যাঁ। ভাইয়া এখানে হচ্ছে যে আমরা যে পেজটা বা প্রোফাইলটা ওপেন করছি মানে কাজের জন্য সেইটা কানেক্ট করবো না, সেই রাইট পেজটা? রাইট রাইট, তোমার ফেসবুক প্রোফাইলটা কানেক্ট করো, টার্ন অন দাও। ভাইয়া প্রোফাইলটা না পেজটা? প্রোফাইল। তাহলে আমার পেজটা মনে হয় লগ ইন করা আর কি। এই সরি, প্রোফাইলটা লগ ইন করা। আরে তোমার প্রোফাইল দিয়ে ঢুকে পেজগুলোর অ্যাক্সেস নিবে, সমস্যা নেই, টার্ন অন করো। ডান। টুইটার আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কন্টিনিউ। ভাইয়া জিএমবি ক্রিয়েট করার পর কি জিএমবির নামটা কি আবার চেঞ্জ করা যায়? না। অথরাইজ অ্যাপ, শেষ, ক্লোজ করে দাও। ডান। টিকটক আছে? কানেক্ট করো। টিকটক নাই। ভেরি গুড, দুইটা কানেক্ট হয়ে গেছে। এবার দেখো হাতের বাম দিকে ইমপ্রুভ গুগল রেজাল্ট নামে একটা অপশন আছে, ক্লিক করো। ভেরি গুড। এবার আমরা ভালো করে দেখো, এবার একটু রিমোট অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ, আমি তোমাকে রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট দিচ্ছি, দেখো রিমোট কন্ট্রোল আছে আমার। সবাই খেয়াল করো, অলে চলে যাবা সবার প্রথমে। অলে যাওয়ার পর সৌরভ তালুকদারের একটা লিঙ্কডইন পাইছে। এটা কি ওর, নাকি সে চেক করবে, নাকি অন্য কারো চেক করবে সে? দেখো তো ভাইয়া, এই লিঙ্কডইনটা তোমার কি না? এটা প্রথমটা। না ভাইয়া, এটা আমার না। আচ্ছা, যদি আমার না হয় তাহলে আমি কি করব? নো, শেষ। নিচে নামো। ইনস্টাগ্রাম এটা কি তোমার? আসো আমরা একটু দেখি। তাহলে সহজ না? গুগলে আমি বলে দিতেছি এটা আমার, এটা আমার না। তো 15 দিন না পর ভাইয়া, আমার না। এটা তোমার না? জি না। ভেরি গুড, তাহলে নো। দেখছো, গুগলকে আমি বলে দিতেছি ভাই সার্চ এটা দেখাও, সার্চ এটা দেখাও না। আর এটা আসছে লিঙ্কডইন, দেখি এটা ওর কিনা। অনেকগুলো চলে এসছে। এই প্রথমটা কি তোমার? না ভাই, না ভাইয়া, এটা না, স্পেলিংটা ভেরি মিস্টেক। গুড। আমার না হয় আমি নো দিব, যেগুলো আমার হবে সেগুলো ইয়েস পজিটিভ দিব। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ক্লিয়ার। এটা, এই কাজটা 15 দিন পর করবা, গুগল মাই বিজনেস ওপেন করার 15 দিন পর করবা। ক্লিয়ার? হ্যাঁ জি। ভাইয়া। 15 দিন আগে করা যাবে না, কারণ ওকে বুঝতে দিতে হবে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করছি আমার ব্র্যান্ডিং নাম দিয়ে। এখন গুগল মাই বিজনেসে 15 দিনের মধ্যে কিছু রেজাল্ট জমা হবে। 15 দিন পর আমি বলবো যে ভাই এটা আমার, এটা আমার না। এই ব্র্যান্ড ইউরসেলফ ওয়েবসাইটটা গুগলের বলবে ভাই এই লোকটার ওয়েবসাইট তো এটা না, এটা ফালায় দাও, এটা সরায় দাও। ক্লিয়ার সবাই? জি এর ভাই। মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করবো কি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবা ফার্স্টে, তারপরে ইমপ্রুভ গুগল রেজাল্টে গিয়ে অলে গিয়ে ইয়েস নো দিতে থাকবা, শেষ। এটা প্রত্যেক আচ্ছা ভাইয়া, ইনস্টাগ্রামটা যে কানেক্ট হয় না ওইটা কি করবো? যেগুলো কানেক্ট হয়নি ওটা ওদের প্রবলেম আর কি, ঠিক আছে। ফেসবুক কানেক্ট করো, লিঙ্কডইন, টুইটার কানেক্ট করো, যে কটা সব অপশন আছে ওগুলো কানেক্ট করো। সবাই তাহলে ভাইয়া কানেক্ট করার 15 দিন পর চেক করবো? হ্যাঁ, কানেক্ট করার 15 দিন পর থেকে তারপর তুমি এই যে ইমপ্রুভ গুগল রেজাল্টে আইসা তুমি তোমার রেজাল্ট গুলোকে প্রত্যেক 15 দিন পর পর আইসা আইসা ইয়াস নো দিয়ে যাবা। ক্লিয়ার? জি হ্যাঁ। ভাইয়া। ভাই আরেকবার একটু লিঙ্কডইনটা কানেক্ট করা দেখাই দিন। লিঙ্কডইন। কিসে কি কানেক্ট করা? লিঙ্কডইন। এই যে অ্যাকাউন্টে ঢোকার পর পরেই তোমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং আরেকটা কি জানি দেখলাম, টিকটক। টুইটার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো কানেক্ট করতে বলবে, ঠিক আছে। এগুলো কানেক্ট অটোমেটিক্যালি করে ফেলবা। করে যেগুলো ইয়েস সেগুলো ইয়েস দিবা, যেগুলো নো সেগুলো নো দিবা। হোয়াট ইজ দ্য বেনিফিট? আসো আমরা একটু দেখি। বেসিক্যালি আমরা যখন আমার নাম দিয়ে সার্চ করব, ধরো আমি আমার নাম মিনহাজুল আসিফ লিখে সার্চ করতেছি, তুমি দেখবা 100টা রেজাল্টে সব আমার। এটা আমার ওয়েবসাইট, এটা আমার বিহেন্স, এটা আমার ফেসবুক, এটা আমার আপওয়ার্ক, এটা আমার লিঙ্কডইন, এটা আমার ইউডিমি, এটা আমার ইনস্টাগ্রাম, এটা আমার ফেসবুক, এটা আমার ফাইবার, এটা আমার
মানে গুগল মাই বিজনেস ইনস্ট্রাক্টরে তো আমার একটা কোর্স আছে, দেখছো? প্রথম 10টা আমার সব। অ্যাবাউট মি ঢুকে দেখো, এটা আমার, প্রত্যেকটা আমার বাইরে যাবেই না। প্রথম 100 রেজাল্টে আমি কারো ঢুকতে দিইনি, দেখছো? আমার বিহান্সে যাও, আমার এটাতে যাও, মানে বিভিন্ন ওয়েবসাইট তোমাকে আনবে, তুমি খালি দেখবে এটা তোমার কিনা প্রোফাইল, শেষ। দেখছো? এটাও আমার। প্রথম 100টা রেজাল্টে আমি কারো ঢুকতে দিইনি, জাস্ট তোমরা এই কাজটা করবা, শেষ। আচ্ছা ভাইয়া, আমাদের তো এই যে কানেক্ট করার সময় বিহেন্স গুলো আসলো না কেন? ওগুলো আসা লাগবে না, ওগুলো অটোই আসবে। তো তোমাকে ওই যে অলে গেলে তোমাকে দেখাবে এই বিহেন্সটা কি তোমার, এটা কি তোমার, এই আপলকটা কি তোমার, তুমি ইয়েস নো দিয়ে যাবা, দেখবা 15 দিন পর পর রেক্টিফাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা সো ভাই আমার আমার কোশ্চেন,